আমাকে খুন করার ষড়যন্ত্র চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে। এত আইলা ঝড় এলো, এত তুফান হলো, আরজিকল কাণ্ড ঘটলো, সরকার পড়লো না। দেখুন, বিকাশ মিশ্র যে কথাটা বলেছেন, কথাটার প্রাসঙ্গিকতা আছে। আর আরজি করের যে সঞ্জয় রায় যে কথাটা বলেছিলেন যে আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছেন, সেই কথাটারও প্রাসঙ্গিকতা আছে। এখন এই বিকাশ মিশ্ররা, সঞ্জয় রায়রা, সন্দীপ ঘোষেরা যে কথাগুলো বলবেন, যে কথাগুলো বলছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর অত্যন্ত গুরুত্ব আছে। বিকাশ মিশ্র কয়লা কেলেঙ্কারির একটা মাথা। আর আমরা জানি কয়লাচর ভাইপোকে খুব ভালো করে চিনি, কে তার নামটা আমি বলছি না। সুতরাং কয়লাচর ভাইপোর সঙ্গে কয়লা কেলেঙ্কারির নেতা, কয়লা কেলেঙ্কারির মাথা বিকাশ মিশ্রের খুব ভালো সম্পর্ক আছে। সুতরাং উনি যেটা বলেছেন যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে, কথাটা খুব সত্য কথাই উনি বলেছেন, খুব দামি কথা বলেছেন। এখন কয়লা কেলেঙ্কারির তদন্ত যারা করছেন, সিবিআই, এনআইএ, ইডি যারা করছেন আর কি, এখন তো বাংলা তো কেলেঙ্কারির বাংলায় পরিণত হয়েছে। শয়ে শয়ে হাজার হাজার কেলেঙ্কারির তদন্ত চলছে। সুতরাং এই তদন্ত কে কোনটা চালাচ্ছে, তদন্তের কি গতি প্রকৃতি কিছুই আমরা জানতে পারছি না। সুতরাং কয়লা কেলেঙ্কারির তদন্ত যারা চালাচ্ছেন যে সংস্থা, তাদের উচিত বিনয় মিশ্রকে আরো ভালো করে জেরা করা, আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করা। যেহেতু উনি বলেছেন মুখ খুললে সরকার পড়ে যাবে, ওনাকে মুখ খুলতে সুযোগ দেওয়া। তার কারণ সত্যিই যদি উনি মুখটা খোলেন, সরকারটা সত্যিই পড়ে যাবেন। তার কারণ এই সরকারটা কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, সোনা চুরি, গরু চুরি, যত রকমের চুরি আছে, যত রকমের কেলেঙ্কারি আছে, স্ক্যাম আছে, সেই স্ক্যামের টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে। সুতরাং বিকাশ মিশ্র মুখ খুললে সরকার পড়ে যাবে, এই কথাটার খুব প্রাসঙ্গিকতা আছে, খুব গ্রহণযোগ্যতা আছে। আমিও এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, সত্যি যদি উনি মুখটা খোলেন, সঠিক তদন্ত যদি হয়, তাহলে সঠিক মাথাগুলো ধরা পড়বে। আর কয়লাচর ভাইপো আর ওই ক্যামাক সিটে থাকবে না, উনি জেলের ভেতরে থাকবেন, সরকারটা পড়ে যাবে। ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনারা বলছেন যে বিকাশ মিশ্র মুখ খুললে সরকার পড়ে যাবে, আপনিও তাদের সায় দিচ্ছেন। তাহলে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম কংগ্রেস যারা বিরোধী দল করছেন, তাহলে তো বিকাশ মিশ্রকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে ওর কাছে এই ফর্মুলাটাকে জেনে নেওয়া উচিত যে ভাই বিকাশ, তোমার কাছে কি এমন ডায়নামোটে আছে যে তুমি সরকারটাকে ফেলে দেবে। না, এইভাবে ঠিক সম্ভব নয়। আপনি যেটা বললেন সেটা বলেছেন, কিন্তু এটা এইভাবে ঠিক সম্ভব না, আইনগতভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সম্ভব না। এখন যেটা আপনি বললেন শুরুতে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি এই শুভেন্দু বা কুবেন্দু যাই হোক না কেন, এইটাকে নিয়ে একটা কথা বলি। শুভেন্দু তো দেখতে বিজেপির মতো, উনি তো আসলে বিজেপি নন। ওনার জন্ম তৃণমূল কংগ্রেসের গর্ভে, তৃণমূল কংগ্রেসের গর্ভে শুভেন্দুর জন্ম। সুতরাং শুভেন্দু অধিকারী বর্তমানেই তৃণমূলী, দেখতে বিজেপির মতো, অনেকটা দেখতে ওটা মানুষের মতো, দেখতেও মানুষের মতো, আর দেখতে বিজেপির মতো, কিন্তু আসলে উনি তৃণমূলী। ওই শুভেন্দু অধিকারীর ক্ষমতাতে আসার পর, শুভেন্দু অধিকারী বা কুবেন্দু অধিকারী যেই হোক না কেন, এই দায়িত্ব নেওয়ার পর, বিজেপি দায়িত্ব নেওয়ার পর, বাংলার মাটিতে বিজেপির যেটুকু অস্তিত্ব ছিল, সেটুকু অস্তিত্ব ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছে। সাম্প্রতিক 6টা বিধানসভা উপনির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং এই শুভেন্দু অধিকারীর কথাটা, আমার যখন আগামী দিনে আপনারা ইন্টারভিউ নেবেন, এই শুভেন্দুর নামটা শুভেন্দু বিজেপি বলে সম্বোধন করবেন না, বলবেন তৃণমূলী বলেই বলবেন, বরং খুশি হবে শুনে। আর শুভেন্দুও খুশি হবে যে আমাকে অ্যাকচুয়ালি মানুষ চিনতে পেরেছেন, যে আমি কি, আমাকে মানুষ চিনতে পেরেছেন। সুতরাং এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যেটা বললেন যে ওকে বিকাশ মিশ্রকে ধরে এনে জিজ্ঞাসা করা কি আছে, এটা সম্ভব নয়। যদি ওর মুখ থেকে কিছু বের করা যায়, বের করতে পারা যায়, বের করা যেতে পারে, সেটা আইনি প্রক্রিয়া মেনে, আইনি পদ্ধতি মেনে ওকে জেরা করা এবং কোর্টের অনুমতি নিয়ে ওকে জেরা করা বা জিজ্ঞাসাবাদ করা করে যদি কিছু পাওয়া যায় সেটা বের করতে পারি, তাহলে যদি কিছু পাওয়া যায়, পাওয়া যেতে পারে। হ্যাঁ, বিজেপির অস্তিত্ব আস্তে আস্তে পশ্চিমবাংলার সংকটে চলে আসছে, এটা সত্যি কথা। কিন্তু আপনাদের অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেস, তারাও সুবিধা নেই। বিজেপি সাম্প্রদায়িক দল, এটা সবাই বলে আসছে, আপনারাও বলে আসছেন। সেই মতো তাদের ক্ষয় অনিবার্য আছে পশ্চিমবাংলায়, কিন্তু মানুষ তো আপনাদের দিকেও যাচ্ছে না। এই বর্তমান শাসক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও মানুষ এই 6টি উপনির্বাচনে সেই তৃণমূলকেই মানুষ বেছে নিল। কি বলবেন? মানুষ কিন্তু সিগারেট খান, এই বাংলার মানুষ, ভারতের মানুষ কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সিগারেট স্মোক করেন আর মদ্যপান করেন। তার মানে কিন্তু আপনি মদকে আর সিগারেটকে ভালো বলতে পারবেন না। বলতে পারবেন? যিনি সিগারেট ধূমপান করছেন, যিনি মদ্যপান করছেন, তিনি নিজেও জানেন যে সিগারেট আর মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঠিক একইভাবে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন, তারা নিজেরাও জানেন
এই তৃণমূল কংগ্রেস বাংলার জন্য, মানুষের জন্য ক্ষতিকারক, বিপজ্জনক, ভয়ঙ্কর একটা দল। সুতরাং মানুষ বিকল্প কিছু পাচ্ছেন না বলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। কারণ মানুষ মনে করেছিলেন 21 সালে, তার আগে মনে করেছিলেন যে তৃণমূলের বিকল্প বিজেপি, সেই জন্য বিজেপিকে কিছুটা সংখ্যক মানুষ ভোট দিয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী, উনাকে আমি প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়, অবশ্যই উনি ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আবার একদিকে দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী সঙ্গে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খুব ভালো আঠার মতো সম্পর্ক, বন্ধু বান্ধবীর সম্পর্ক। মিথ্যাবাদী তো উনি আছেনই। এখন কি বলবো, নরেন্দ্র মোদী একাধারে মিথ্যা হাপ্পাবাজ, একাধারে দাঙ্গাবাজ, গুন্ডারাজ চালাচ্ছেন, গুন্ডাবাজ, মিথ্যাবাদী, আর কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন এই কথাগুলো প্রধানমন্ত্রীর সম্পর্কে বলতে আমার ঘৃণা হচ্ছে, আমার খারাপ লাগছে, তবু বলতে বাধ্য হচ্ছে। এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর যে একটা পদ আছে, প্রধানমন্ত্রীর যে একটা গরিমা আছে, সেই গরিমাটাকে নরেন্দ্র মোদী ধুলোতে মিশিয়ে দিয়েছেন। মণিপুরে আগুন জ্বলছে, পাহাড় উত্তপ্ত, আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী ব্রাজিলে ঘুরে বেড়াচ্ছেন, সুইডেন যাচ্ছেন, নরওয়ে যাচ্ছেন, বুলগেরিয়া যাচ্ছেন, কেনিয়া যাচ্ছেন, গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। আর আমার দেশ, আমার রাজ্য মণিপুর, আমাদের পাহাড় উত্তপ্ত, মানুষ মরছে, আমার মা বোন মেয়ে ধর্ষিতা হচ্ছে। সুতরাং এগুলো কি হচ্ছে? নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হচ্ছে। মিথ্যাবাদী নরেন্দ্র মোদী, ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী আর দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী, তার সঙ্গে পাল্লা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বান্ধবী, নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংরা মিলেমিশে বাংলাটাকে আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। নিচু স্তরের বিজেপি কর্মীরা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এই বিজেপিকে দিয়ে আজ যাই হোক এই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা যাবে না। সেই জন্য বিজেপির যারা অঞ্চল স্তরের কর্মীরা আছেন, গ্রামীণ স্তরের, তারা কিন্তু এই 6টা বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আপনারা কেটে পড়ুন। একদম গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে আরও কবরে পাঠিয়ে দেবেন গণতান্ত্রিকভাবে। এই বিজেপির দ্বারা আজ যাই হোক তৃণমূল কাটানো সম্ভব নয়। আর যেটা আপনি বললেন যে বিজেপি তো হারছেই, কিন্তু আমরা বামেরা কেন আমাদের দিকে কোনো আস্থা রাখছেন না? আচ্ছা, 21 সালে আমরা কটা সিট পেয়েছিলাম? আমরা শূন্য ছিলাম। বুক ফুলিয়ে বলছি গর্বের সঙ্গে, আমরা শূন্য ছিলাম। আমরা শূন্য থেকেই লড়াইটা করব। যেহেতু আমরা শূন্যতেই ছিলাম, তাহলে আমাদের কিছু হারানোর নেই। কিন্তু বিজেপির ছিল 77টা, সেখান থেকে হারিয়ে এখন কতগুলো হয়েছে, 50 বা 40 বা 60 কিছু একটা হবে। সুতরাং সেই জায়গাতে বিজেপির কমছে, আমাদের তো কমছে না, আমরা তো কমেই ছিলাম। যদি আপনি দেখেন শতাংশের নিরিখে যে কত পার্সেন্ট আমরা ভোট পেয়েছিলাম, লোকসভাতে কত পার্সেন্ট ভোট পেয়েছি, যদি আপনার 21-এর সঙ্গে এই 24-কে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন আমাদের বামেদের ভোট 0.1% হলেও বেড়েছে, 0.1% হলেও বেড়েছে। কিন্তু বিজেপির ভোট 0.1% হলেও কমেছে। এই কমেছে আর বেড়েছে, এই দুটো শব্দের মধ্যে কিন্তু খুব ভালো পার্থক্য আছে। আমরা বামেরা বেড়েছি খুব পার্সেন্ট সামান্য হলেও, বিজেপি খুব পার্সেন্ট সামান্য হলেও কমেছে। সুতরাং বিজেপি কমছে, বামেরা বাড়ছে, বামপন্থীরা বাড়ছে। অদূর ভবিষ্যতে বলবো না, বা সুদূর ভবিষ্যতেও বলবো না, খুব কাছে বামেদের ভবিষ্যৎ খুব ভালো। বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই বিজেপিকে দিয়ে, আজ যাই হোক এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হাঁটানো যাবে না। সুতরাং যেই সিপিএম, যেই বামপন্থীরা ছিল, তাদের কথাই বা মানুষ বিকল্প হিসেবে ভাবনা চিন্তা করবেন। এখনো সেই দিনটা হয়তো আসেনি, মানুষ সিদ্ধান্ত নিক। মানুষের এখনো অভিজ্ঞতার অভাব রয়েছে, মানুষ অভিজ্ঞতা নিক। সারা বাংলার গ্রামে 9.5 কোটি মানুষ অভিজ্ঞতা অর্জন করুক, তারপরে দেখবেন তৃণমূল ধুয়ে মুছে সাপ, বিজেপিও ধুয়ে মুছে সাপ, বামেরাই বিকল্প হিসেবে উঠে আসছে। এটা আমরা আশাবাদী মানুষের কাছে। রাস্তাঘাটে যখন আমরা মানুষের কাছে যাই, বিভিন্ন কর্মসূচিতে যাই, আমরা দেখেছি মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া, সেই সাড়াতে আমরা অত্যন্ত আপ্লুত, খুব খুশি। আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষ আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, যদি ভোটের মতো ভোট হয়, যদি নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রের উৎসবের মতো উৎসব হয়, তাহলে আমরা কিন্তু আগামী দিনে ভালো একটা ফলাফল করব। আমরা ক্ষমতাতে চলে আসব, এই ভুলভাল কথা, শিশুদের মতো কথা বলবো না, কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট করব। মানুষ আমাদের আস্তে আস্তে হাত ধরছে, আমাদের দিকে এগিয়ে আসছে। যদি এই নির্বাচন কমিশন আর তৃণমূলের সঙ্গে যদি কোনো বোঝাপড়া না থাকে, যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়। আপনি বললেন আপনাদের হারানোর কিছু নেই,
কালী কবিতা ছাড়া একটা কবিতা আছে, নি বলে খাচ্ছে থাকলে কোথায় কথা, আপনাদের নিহিত হারাবেন কোথা থেকে? আর সেই সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ, উনি কোন নেতা তো আমি বলতে পারবো না, তৃণমূলের কোন পদে আছে আমি জানি না, উনি বললেন যে এবার সেলিমকে সরিয়ে সুজন চক্রবর্তীকে জেলা সম্পাদক করা উচিত। কি বলবেন এই প্রসঙ্গে? শুরুতেই বলি, যত দোষ কুণাল ঘোষের রক্তের দোষ। এই শব্দটা আমি আবার রিপিট করছি, যত দোষ কুণাল ঘোষের রক্তের দোষ। ওই কুণাল ঘোষ বলে দেবে সিপিএম এর কে সম্পাদক হবে, এটা আর তৃণমূল কংগ্রেস না। যে মুখ্যমন্ত্রীর সামনে, দলনেত্রীর সামনে মারামারি, খুনোখুনি, রক্তারক্তি হবে, আমি সভাপতি হব, আমি চেয়ারম্যান হব, আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি টিকিট নেব, এটা আর তৃণমূল কংগ্রেস না, এটা সিপিআইএম, এটা বামপন্থীদের দল, এটা বামফ্রন্ট। সুতরাং এটাতে কারা নেতা হবেন, কারা দায়িত্ব পাবেন, কর্মীরাই ঠিক করবেন। কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কর্মীরাই ঠিক করে নেবেন। সিপিআইএম এর যারা কর্মী সমর্থকেরা আছেন তারাই ঠিক করে নেবেন। সুতরাং আগামী দিনে সিপিআইএম এর রাজ্য সম্পাদক কে হবেন সেটা ওই সার্টিফিকেট প্রাপ্ত রেজিস্টার চোর কুণাল ঘোষ তার কাছ থেকে জানতে হবে না। আমাদের কর্মীরা আছেন, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছেন, সমর্থক আছেন, তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে সিপিএম এর সম্পাদক কে হবেন। সেই সিদ্ধান্ত সিপিএম শিরমোহর দেবেন। কুণাল ঘোষের কাছ থেকে কোনো রকমভাবে পরামর্শের কোনো ব্যাপার নেই। উনি বরং যেহেতু উনি একটা রেজিস্টার প্রাপ্ত চোর, উনি ওনার দলকেই পরামর্শ দিক কীভাবে এইগুলো বেসিক্যালি করতে পারবেন, কোন পদ্ধতি করে চুরি করলে ধরা পড়বেন না, সেই পদ্ধতিগুলো উনি জানিয়ে দিক দলকে।